হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল বাইনারি বাইটসে। আমার নাম রুদ্রদীপ মুখার্জি। আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি প্লেসমেন্ট এবং যে কম্পিটিটিভ এক্সাম হয় লাইক ইউজিসি নেট গেট, এটার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা অলরেডি এই সাবজেক্টটার ব্যাপারে হয়তো জানো এবং বাই চান্স এর আগেও পড়েছো। তো আজকে আমাদের যে কোর্সটা আমি এখানে করছি তার নাম হচ্ছে সিএস ফাউন্ডেশন সিরিজ। এই সিএস ফাউন্ডেশন সিরিজে আমি আপলোড করব কম্পিউটার সায়েন্স রিলেটেড ডিফারেন্ট টাইপের যে সাবজেক্ট তার এক্সপ্লেনেশন। ফার্স্ট আমি স্টার্ট করেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে, যেটা আমি মনে করি যে কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ প্লেসমেন্ট পার্সপেক্টিভে একটা গুরুত্বপূর্ণ কোর কম্পিউটার সায়েন্স সাবজেক্ট। তো দ্যাটস ওয়াই আমি এটা স্টার্ট করেছি এবং এই সিরিজটা আমি ইন ডেপথ কভার করব এবং জাস্ট ফর প্র্যাকটিস পারপাস আমি আমার এই ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলোকে আপলোড করব। তো আমার ভিডিও দেখে যদি একজন পাবলিকও হেল্প পায়, একজন কম্পিউটার সায়েন্স মানুষও যদি হেল্প পায়, তাহলে আমি মনে করব যে আমার এই ভিডিও বানানোটা সার্থক। সো ফার্স্ট যে জিনিসটা আছে আমাদেরকে টুডেজ ডিসকাশন। তো এই টুডেজ ডিসকাশন সিরিজে আমরা দেখে নেব যে আজকের লেকচারে আমরা কি কি ডিসকাস করতে চলেছি। তো ফার্স্টে আছে আমাদের ফ্লো চার্ট বলবো না, জাস্ট এই যে পরপর আমরা এই জিনিসগুলো দেখবো। প্রতিটা ব্যাপারে আমি ডিটেলে ডিসকাস করব যে এই জিনিসগুলো কি। তারপর আমাদেরকে যেটা জানবো সেটা হচ্ছে গোল অফ ডিবিএমএস, আফটার দ্যাট ডেটাবেস অ্যাপ্লিকেশনস, ডিসঅ্যাডভান্টেজেস অফ ফাইল সিস্টেম, ওয়াই ডিবিএমএস and RDBMS and some terminologies. So এই যে কটা টপিক আজকে আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। সো ফার্স্ট আমরা হেডিং এ দেখতে পাচ্ছি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো প্রথমত আমাদেরকে এখানে ম্যানেজমেন্ট সিস্টেম এবং বেস কথাটাকে বাদ দিয়ে দিতে হবে। প্রথমত আমাদেরকে জানতে হবে যে ডেটা কি জিনিস। আমরা যদি জানতে পারি ডেটা, ইনফরমেশন, এগুলো সম্পর্কে একটা ক্ল্যারিটি ধারণা থাকে, মানে আমরা যদি একটা ক্লিয়ার পিকচার তৈরি করতে পারি, দেন এই সাবজেক্টটা পড়াটা না অনেকটা ইজি হয়ে যায়। তো ফার্স্ট আমরা স্টার্ট করব ডেটা দিয়ে। নাও ডেটা জিনিসটা কি সেটার আগে বলার আগে আমি একটা জিনিস লিখবো এখানে, তারপরে আমি ডেটা আর ইনফরমেশন দুটোকে স্পেসিফাই করব। লাইক আমরা যদি এখানে ঠিক এরকম টাইপের কিছু জিনিস লিখি 1 2 3 29 34 35 জাস্ট লাইক দ্যাট, এরকম ভাবে যদি আমরা কিছু জিনিসপত্র লিখি, তাহলে আমরা এখান থেকে কিন্তু কিছু আইডেন্টিফাই করতে পারছি কি এটা জাস্ট একটা নাম্বার, আমরা এটুকুই বলতে পারি, তাই তো। বাট যদি এটাকেই আমরা এভাবে লিখি, দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইজ 29 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এইখান থেকে আমরা একটা ক্লিয়ার কনটেক্সট পাচ্ছি যে অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই যে স্ট্রিমটা, এই ডেটা স্ট্রিমটা, এটাকে আমরা বলবো ডেটা, আর এই জিনিসটাকে আমরা বলবো ইনফরমেশন। সহজ ভাষায় যদি আমি বলি যে র ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, বা আমরা কোনো জিনিস যেটা আমরা বাংলায় কাঁচা মাল বলি, ঠিক তেমনি সেই জিনিসটা উইদাউট আনপ্রসেসড, আনঅর্গানাইজড, উইদাউট কনটেক্সটের জিনিসপত্রগুলোকে আমরা বলবো ডেটা। ডেটা বলতে যেটার মধ্যে কোনো ধরনের কনটেক্সট নেই। আফটার দ্যাট দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইজ 29 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কিন্তু আমি একটা কনটেক্সট অ্যাড করেছি। ইনফরমেশনের মধ্যে কিন্তু একটা ক্লিয়ার কনটেক্সট থাকা দরকার, বিকজ ইট ইজ প্রসেসড, ইট ইজ অর্গানাইজড। আমরা কখনই একটা ইয়ে করতে পারি না, ইনফরমেশনকে কোনোদিনও উইদাউট প্রসেসিং করতে পারি না। উইদাউট প্রসেসিং মানে হচ্ছে সেটা হচ্ছে ডেটা। ডেটাকে যখন আমরা প্রসেসড করি তখন সেটা হয়ে যায় ইনফরমেশন। যেমন এই ডেটাটাকে নিয়ে আমি একটা কনক্লুশনে এলাম যে এটা হচ্ছে একটা এভারেজ টেম্পারেচারটা হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট মানে আমি এটা এই ডেটা স্ট্রিমটাকে দেখে তো আমাদের কোনো কনটেক্সট নেই, এটা একটা উইদাউট কনটেক্সটের জিনিস লিখেছি। বাট এটা দেখে, এই 29টাকে দেখে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারছি যে হ্যাঁ এটা হচ্ছে এভারেজ টেম্পারেচার। তো ইনফরমেশনের একটাই যদি আমি মেইন ডিফারেন্স যেটা ডেটা আর ইনফরমেশনের, ডেটাতে উইদাউট কনটেক্সট থাকে, র ফ্যাক্টস থাকে, আনপ্রসেসড থাকে, এবং সেইটাই যখন প্রসেসড হয়ে যায় তখন সেটা হয়ে যায় ইনফরমেশন। ঠিক আমরা যেমন এখানে লিখেছি ডেটা মিনস র ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, আফটার দ্যাট ইনফরমেশন, প্রসেসড ডেটা ইজ নোন অ্যাজ ইনফরমেশন। দিস ইজ দ্য ফর্মাল ডেফিনেশন অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন। নাও আফটার দ্যাট হোয়াট ইজ ডেটাবেস?
ডেটাবেস জিনিসটা আমাদেরকে জানাতে হলে আমরা বললাম ডেটা অ্যান্ড ইনফরমেশনের কনসেপ্টটা থাকা জরুরি, রাইট? তো নাও এবারে ডেটাবেস আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। ইন্টার রিলেটেড বলতে সাপোজ আমরা স্টুডেন্ট আছি, সাপোজ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদেরই শুধু ডেটা হয়তো একটা ডেটাবেসে আমি তুলে রেখেছি, সে কত SGPA পেয়েছে, তার স্টুডেন্ট আইডি কত, ঠিক আছে, তার অ্যাড্রেস কোথায়, এই যে টোটাল যে একটা স্টুডেন্ট সম্পর্কে যে এটা আমি একটা ডেটাবেসে রেখেছি। তো এখানে রিলেশনটা কোথায় না, আমরা সবাই একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, দিস আর দ্য ইন্টার রিলেটেড ডেটা। তার মানে আমি এখানে কি আইডেন্টিফাই করতে পারছি যে কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা ইজ নোন এজ database. Okay, and now the main concept is DBMS. DBMS means database management system. আমরা আগেই বললাম যে ডেটাবেস মানে হলো যে কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। এরপর এই ডেটাবেসটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের কিছু টুল দরকার, আমরা যাতে এটাকে এফিসিয়েন্ট ভাবে ইউজ করতে পারি। নাও ডেটাবেসে কি শুধু কি আমরা ডেটাই রাখবো, আমাদেরকে সেখানে ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, এই সব ধরনের আমাদেরকে কিছু কাজ করতে হবে। আজ আমরা একটা স্টুডেন্টের ডেটাবেস বানালাম, কালকে আর একটা স্টুডেন্ট আমাদের এনরোল করলো, কি করব তখন? আমরা সেটাকে ইনসার্ট করব। কোন একটা স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গেল, তো সেই স্টুডেন্টটাকে আমরা সেই থেকে ডিলিট করে দেব, ঠিক আছে? তো এই যে কাজগুলো, এই কাজগুলো করার এফিসিয়েন্ট ভাবে করার জন্য দিস ইজ দ্য টুল, DBMS ইজ আ টুল। নাও অবভিয়াসলি দিস ইজ দ্য সেট অফ প্রোগ্রাম। আমরা DBMS এর মধ্যে কিছু সেট অফ প্রোগ্রাম লিখি যার মাধ্যমে আমরা বেশ কিছু টাস্ক পারফর্ম করতে পারি। নাও কি ধরনের টাস্ক, যেটা আমি আগেই বললাম, দ্যাট ইজ ইউজ টু এক্সেস দ্য ডেটা। এখানে এক্সেস বলতে কি কি বোঝাতে পারে? ডেটা রিট্রিভাল হতে পারে, 1 নম্বর, মানে ডেটাকে ফেচ করা। ডেটার মধ্যে ইনসার্ট অপারেশন করতে পারি আমরা, লাইক একটা নতুন ডেটা আমি অ্যাড করতে চাইছি ডেটাবেসে, সেই ইনসার্শন অপারেশন। আফটার দ্যাট ডিলিট করতে পারি, ডিলিশন। এই যে ডিফারেন্ট টাইপ অফ অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলোকে এফিসিয়েন্ট ভাবে পারফর্ম করার জন্য আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা টুল বা সেট অফ প্রোগ্রাম। যদি টেকনিক্যাল টার্মে বলি, সেট অফ প্রোগ্রাম, যেটার মাধ্যমে কি হয় না এই ধরনের কাজগুলো আমরা পারফর্ম করি। নাও আমরা বুঝতে পারলাম যে ডেটাবেস আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে মেইন ডিফারেন্স কোথায়। নাও আমরা তো সবই বুঝলাম যে ডেটা, আমি যদি একটা ছোট করে সামারাইজ করি যে ডেটা কি, ইনফরমেশন কি, ডেটাবেস কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। ডেটা মানে যেটাই বললাম, যেটাই র ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, সেটাকেই আমরা বলবো ডেটা। ইনফরমেশন মানে কি, সেই ডেটাটাই যখন প্রসেসড হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলবো ইনফরমেশন, যার মাধ্যমে আমরা একটা ক্লিয়ার ইনসাইট পাচ্ছি, ঠিক আছে? আফটার দ্যাট ডেটাবেস মানেই হচ্ছে সেই জিনিসগুলো যেগুলোর মানে একটা ইন্টার রিলেশন থাকবে, ইন্টার রিলেটেড কালেকশন থাকবে, যেটা ইন্টার রিলেটেড ডেটার কালেকশন থাকবে, সেটাকে আমরা বলবো ডেটাবেস। আর সেই ডেটাবেসটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা কিছু টুল ইউজ করব, যার মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট, এই ধরনের যে অপারেশন গুলো হয় এগুলোকে আমরা এফিসিয়েন্ট ভাবে পারফর্ম করতে পারবো। তো এটাকেই আমরা বলবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নাও এরপর আমরা যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল অফ DBMS। নাও আমরা যখন কোনো একটা ডেটাবেসকে ডিজাইন করব, আমরা ধরো কোনো একটা কোম্পানি ডেটাবেস ডিজাইনার, তো একটা ডেটাবেসকে ডিজাইন করতে গেলে আমাদের কি কি গোল বা কি কি অবজেক্টিভ মাথায় রাখতে হবে, যার ফলে আমরা একটা ডেটাবেসকে খুব ভালোভাবে ডিজাইন করাতে পারবো। যেমন ফার্স্ট গোল এবং আমাদের প্রাইমারি গোল হচ্ছে একটা ডেটাবেসকে কনভিনিয়েন্ট হতে হবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেটা এফিসিয়েন্ট হতে হবে। তো কনভিনিয়েন্ট অ্যান্ড এফিসিয়েন্টের মানে কি, তার আগে আমি ছোট করে দুটো পয়েন্ট লিখে দিচ্ছি এখানে, যে একটা ডেটাবেসকে ফার্স্ট অফ অল কি হতে হবে, কনভিনিয়েন্ট হতে হবে, অ্যান্ড সেটাকে কি হতে হবে, এফিসিয়েন্ট হতে হবে। সেকেন্ড, সিকিউরিটি। নাও এই দুটো হচ্ছে প্রাইমারি গোল। না ফার্স্ট হচ্ছে কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্ট মানে হচ্ছে ইজি টু ইউজ। একটা ধরো তোমাদের একটা ওয়েবসাইটে কিছু নতুন ইউজার এসছে, সেই ইউজারকে আমরা কিভাবে কনভিনিয়েন্ট প্রদান করবো, মানে আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ই কমার্স ওয়েবসাইট, এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি দিচ্ছি, যার মাধ্যমে ডেটাবেসের কনসেপ্টটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আগে ডিসকাস করলাম আমি, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ডেটাবেসের মধ্যে ইয়েটা কি।
তো আমাদের কাছে একটা ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে কিনা আমরা বেশ কিছু ক্লদিং বিক্রি করছি, লাইক সেটা হতে পারে শার্ট হতে পারে, টি শার্ট হতে পারে, জিন্স হতে পারে। তো এই যে জিনিসপত্রগুলো আমরা বিক্রি করছি, তো এটার মধ্যে আমাদেরকে কি করতে হবে না, আমরা অলরেডি জানি যে প্রতিটা আইটেমকে আমাদেরকে একটা ইউজারের সামনে একটা আমাদেরকে তো বিক্রি করা হচ্ছে মেন কাজ। তো বিক্রি করতে হলে কি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটে দেখাতে হবে। তার আগে কি করতে হবে, আমাদের যে প্রোডাক্ট ডিটেলস গুলো আছে সেগুলো কোথাও না কোথাও একটা স্টোর করতে হবে, কোথাও না কোথাও স্টোর করা দরকার। তো সেটা আমরা করবো ডেটাবেসের মাধ্যমে। নাও আমরা ওইটার মধ্যে ডেটাবেসের মাধ্যমে ওগুলো স্টোর করলাম, যে ক্লদিং ইনফরমেশন গুলো, লাইক একটা শার্টের কি আইডি হতে পারে, শার্টের নেম হতে পারে, সাইজ হতে পারে, প্রাইস হতে পারে, এই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ডেটাগুলোকে আমরা কি করি, ডেটাবেসে স্টোর করব। আফটার দ্যাট কনভিনিয়েন্ট মানে এটা কি বলছে, সাপোজ কোনো একটা ইউজার সেই ফিল্টারিং করছে যে আমার হোয়াইট কালারের টি শার্টটা দরকার, তাহলে কি অ্যাকচুয়ালি সেটা ডেটা ফেচ করতে চাইছে যে হোয়াইট কালারের যে টি শার্ট বা শার্ট দরকার তার, তো সেই হোয়াইট কালারের টি শার্ট গুলোই তার কাছে ভিজিবল হবে। এবং এই জিনিসটাতে একটু কনভিনিয়েন্ট হয়, মানে ইজি টু ইউজ হয়। মানে এমনটা নয় যে একটা নেইভ ইউজার এসছে যারা এখন অনেকটাই তাদেরকে খাটাখাটনি করতে হচ্ছে একটা ডেটাবেসকে ফেচ করার জন্য। তো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আর সেটা যেন ইজি টু ইউজ হয়। আফটার দ্যাট এফিসিয়েন্ট হতে হবে, মানে একটা ব্ল্যাক সিলেক্ট করছে তার জায়গায় হোয়াইট চলে এলে তো গড়বড় না। তো এফিসিয়েন্ট মানে একটা খুব ফাস্ট আসতে হবে এবং খুব ঠিকঠাক এবং অ্যাকুরেট ভাবে জিনিসপত্রগুলো আসতে হবে। তো দুটো জিনিস এটা হলো যে ফার্স্ট প্রাইমারি গোল হচ্ছে এটা ডেটাবেসে। সেকেন্ড হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি মানে হচ্ছে যে জিনিসটা একটা ইউজারকে দেখানো দরকার সেইটুকুই আমি দেখাবো। সাপোজ একটা ইউজারের নিশ্চয়ই কোনোদিন জেনে লাভ নেই যে একটা কোম্পানি মানে ক্লোদিং কোম্পানি যেটা আমি খুলেছি সেটা আমার কত ইনকাম হচ্ছে বা আমার কতগুলো বিক্রি হয়েছে জামা কাপড়, সেগুলো নিশ্চয়ই আমার ইউজারকে দেখিয়ে লাভ নেই। তো এই যে সিকিউরিটি মেকানিজমটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেটাবেসের জন্য। মানে আমার যে সব ইনফরমেশন বা ডেটাবেসের যে সব ইনফরমেশনই ইউজারের সামনে আমি তুলে দেবো, এটা তেমনটা তো নয়, তাই না? আমার যা জিনিসপত্র আমার যেটা দেখে দরকার সেটা নিশ্চয়ই আমি পুরো ইউজারের কাছে সেটাকে ডিসপ্লে করাবো না। তো এই দুটো থিং আমাদেরকে জিনিসপত্র মাথায় রাখতে হবে একটা গোল হিসাবে, যে ডিবিএমএস এর কি গোল হতে পারে। ঠিক আছে, এরপরে অ্যাজ ইউজুয়াল এইসব ডিসকাশন শুনে আমরা অনেকটাই গেস করতে পারবো যে এর কি কি ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, যে ডেটাবেসকে আমরা ইউজ করে কি কি ধরনের অ্যাপ্লিকেশন আমরা ডিজাইন করতে পারি। জাস্ট লাইক আমরা কিছু বানাতে পারি। ফার্স্ট অফ অল রিজার্ভেশন সিস্টেম। আমরা সবাই জানি আমরা অনেক ট্রেনে বাসে যাতায়াত করি, তো ট্রেনে বাসে যাতায়াত করার জন্য একটা রিজার্ভেশন হয়, রিজার্ভেশন সিস্টেম হয়। আইআরসিটিসি আছে, রেড বাস আছে, এগুলোর না একটা পার্টিকুলার ডেটাবেস আছে। জাস্ট লাইক যখন আমরা কোনো টিকিট বুক করি, তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে সেই রিজার্ভেশন সিস্টেম আমরা সেটাকে ইউজ করতে পারি। তো আমি একটা একটা করে পয়েন্ট লিখি, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। ফার্স্ট অফ অল হচ্ছে রিজার্ভেশন। সেকেন্ড হচ্ছে ফিনান্স, লাইক ফিনান্স রিলেটেড ইনফরমেশন হতে পারে। ফিনান্স রিলেটেড ইনফরমেশন বলতে আমরা আমাদের এবারে কত টাকা এক্সপেন্স করলাম, ঠিক আছে, আমাদের এক্সপেন্স কত টাকা আমরা বাঁচাতে পেরেছি, এই ধরনের ইনফরমেশন গুলো আমরা একটা ডেটাবেসের মধ্যে তুলে রাখতে পারি। আমরা হয়তো একটা অ্যাপ্লিকেশন ইউজ করছি, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমার আজকে কত টাকা এক্সপেন্স হলো সেটা আমাকে তো একটা জায়গায় স্টোর রাখতে হবে। তো সেই জিনিসগুলো ডেটাবেস প্রদান করে, সার্ভিসটা দেয়। তো অবভিয়াসলি আমাদেরকে সেকেন্ড হচ্ছে ফিনান্স। থার্ড থিং হচ্ছে এডুকেশন বলতে আর এখন বলার মতো কিছুই নেই। এডুকেশন এখন ম্যাক্সিমামটাই এডটেক হয়ে গেছে, টেকনোলজির উপর বেসড করে। তো এডুটেকের মধ্যে যে কোনো জিনিসের ব্যাপারটা হচ্ছে যে তারা স্টুডেন্টদের যাবতীয় ইনফরমেশন তারা ডেটাবেসে স্টোর করে, রাইট? তো এই হচ্ছে মেন থিং, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে এই যে লার্জ অ্যামাউন্ট অফ ডেটাগুলোকে নিয়ে আমরা করবোটা কি, আমাদের কাজ কি এইসব ডেটাগুলো, যে মানে অ্যাকচুয়ালি ইনফরমেশনটা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট থিং। একটা অর্গানাইজেশন যখন আমি চালাবো তার জন্য ডেটা আর ইনফরমেশন এই দুটোই কিন্তু একটা খুব ভালো জিনিস এবং এটা থাকা দরকার। তো এই ইনফরমেশন গুলোকে কাজে লাগিয়ে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কি করবে বা তাদের কাজটা কি, সেটার কাজটা হলো যে তারা সেই সমস্ত ডেটা আর ইনফরমেশন গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের টুল ব্যবহার করবে এবং টুল জিনিসগুলোকে বানাবে, যার ফলে সেই ডেটা ইনফরমেশন গুলো ইনক্লুড থাকবে। তো এই যে জিনিসপত্রগুলো না, এগুলো কিন্তু খুব কাজে আসে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, ঠিক আছে। এবং অনেক কিছুই হয়, হেলথ কেয়ার হয়, ঠিক আছে।
এখন যে কোনো ধরনের আমরা যদি কোনো কিছু সাইট রান করতে চাই, ই কমার্স হতে পারে, এখানে ই কমার্স হতে পারে, অ্যান্ড এনি টাইপ অফ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা রান হতে পারে, রাইট? তো এনি টাইপ অফ বিজনেস বলতে আমরা যদি কোনো বিজনেসকে একটা ইসে রান করাতে চাই, আমাদের টেকনোলজির মাধ্যমে রান করাতে চাই, কোনো ইনফরমেশন স্টোর করতে চাই, তো ডেটাবেস একটা খুব বেটার চয়েস হতে পারে যে কোনো ইয়ের ক্ষেত্রে। তো এই হচ্ছে কয়েকটা অ্যাপ্লিকেশন, বাকি আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশনই কিন্তু ডেটাবেসের মধ্যে আছে যেগুলো কিন্তু করতে হয়। নাও এতক্ষণ আমরা ডেটাবেস অ্যাপ্লিকেশন রিলেটেড যে ধরনের ডিসকাশনটা ছিল সেটা আমরা করলাম। নেক্সট টাইম আমাদের যেটা করতে হবে যে ফাইল সিস্টেম। এরপরে অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা যে ডেটাগুলোকে আমরা ডেটাবেসে স্টোর করছি সেগুলো আমরা তো ফাইলেও স্টোর করতে পারি। আমরা যারা প্রোগ্রামিং রিলেটেড ফিল্ডে আছি তারা অলরেডি ফাইল যে ব্যাপারটা হয়, ফাইল আইও বলে একটা কনসেপ্ট হয় প্রোগ্রামিং এ, তো আমরা সেখানে ফাইল রিড, ফাইল রাইট সবকিছুই করতে পারি। তাহলে আমরা সেই জিনিসগুলো কেন এখানে করব না, বা কি কি ধরনের যে ডিসঅ্যাডভান্টেজ আছে যার ফলে ডেটাবেসটা এত পপুলার হলো, সেই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। তো ফার্স্ট আমাদেরকে যেগুলো ডিসকাস করতে হবে সেগুলো হলো যে ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিসঅ্যাডভান্টেজেস অফ ফাইল সিস্টেম। নাও এই যে ফাইল সিস্টেমগুলোর যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা লিখেছি এখানে, তো এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো যদি আমরা ফাইল সিস্টেমে জেনে যাই তাহলে অটোমেটিকলি সেগুলোই হয়ে যাবে আমাদের ডিবিএমএস এর অ্যাডভান্টেজেস। নাও এই জিনিসগুলোকে সলভ করার জন্য ডিবিএমএস এত পপুলার। এবং এই যে পয়েন্ট আমি এখানে লিখেছি যে হোয়াই ডিবিএমএস, তো হোয়াই ডিবিএমএস এর অ্যান্সারই হচ্ছে এই জিনিসগুলো। তো এগুলো আমরা একটা 1 বাই 1 করে জানবো। নাও প্রথমে আমি যেটার এক্সাম্পলটা নিয়েছিলাম যে ই কমার্স ওয়েবসাইটের, আমরা কোনো একটা ক্লদিং বিক্রি করছি লাইক জামা প্যান্ট বা সামথিং টি শার্ট, তো সেই যে জিনিসগুলো আমাদের আছে সেগুলোকে আমরা সেই যে জিনিসগুলোর মাধ্যমে আমি বোঝাবো যে ইনকনসিস্টেন্সিটা কিভাবে হচ্ছে বা রিডান্ডেন্সিটা কিভাবে হচ্ছে। নাও রিডান্ডেন্সি মানে হচ্ছে ডুপ্লিকেসি, সহজ ভাষায় একটা ডেটা এখানেও আছে সেখানেও আছে, এই ব্যাপারটা। একটা যখন আমরা ই কমার্স ওয়েবসাইটের কথাটা বললাম, কোনো একটা যে মেনটেন করছে আর কি ব্যাপারগুলো, একটা স্টোর ম্যানেজার আছে আর যে প্রোগ্রামার আছে, সে প্রোগ্রামার আর কি একটা ডেটাকে বা একটা ইনফরমেশনকে যেটা আছে আমাদের ক্লোদিং এর ইনফরমেশন এক জায়গাতেও রেখেছে, সেকেন্ড জায়গাতেও রেখেছে। এই ফাইলেও যা ইনফরমেশন আছে অন্য আরেকটা ফাইলে সেম ইনফরমেশনই করে রেখেছে। এই জিনিসটাকেই আমরা বলবো রিডান্ডেন্সি, মানে ডুপ্লিকেসি। একটা ডেটা মাল্টিপল ফাইলে প্রেজেন্ট আছে। আফটার দ্যাট ইনকনসিস্টেন্সি। এরপর ধরো সেই ইয়েটা ছেড়ে দিল, প্রোগ্রামার ছেড়ে দিল এবং নতুন কোনো প্রোগ্রামার এলো, সে তো আর জানে না যে ওই ফাইল দুটোর মধ্যে কি আছে, তাই না? ওই দুটো ফাইলের মধ্যে অন্যজন জানতো, যে আগে ছিল সে জানতো যে ওই দুটো মাল্টিপল ফাইল, আমি বললাম মাল্টিপল ফাইলে স্টোর করে রেখেছে, এক গাদা ফাইল থাকেই সেটার মধ্যে। এরপর সেটার মধ্যে যখন অন্য কেউ আসবে সেটা তো আর সে জানবে না যে মাল্টিপল ফাইলে এই ডেটা। তো একটা জায়গায় যদি কোনো চেঞ্জেস আসে, এবার ধরো কোনো টাইমে মডিফিকেশন হচ্ছে, সেই মডিফিকেশনের টাইমে এক জায়গায় আপডেট করলো এবং মাল্টিপল ফাইলগুলোতে আর আপডেটই করলো না, কেন সে তো জানেই না এক্সাক্ট। তো এইটার ফলে একটা ইনকনসিস্টেন্সি চলে আসবে, একটা ফাইলে এক ইনফরমেশন আছে, অন্য ফাইলে তার আরেকটা অন্য ইনফরমেশন আছে। তো এই জিনিসটাকে আমরা বলবো ডেটার ইনকনসিস্টেন্সি এবং রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে ডুপ্লিকেসি, আর ইনকনসিস্টেন্সি মানে হচ্ছে একটা ফাইলে এক জিনিস, অন্য ফাইলে আরেক জিনিস। ঠিক আছে, তো এই পয়েন্টটা আমরা অলরেডি ডিসকাস করলাম যে এটা হচ্ছে মেইন হচ্ছে ফাইলের ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। এগুলোর জন্য আমাদেরকে ম্যানুয়ালি অনেক চেক করতে হবে। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। আমরা যদি ফাইলে মেনটেন করি, সাপোজ একটা এক্সেল সিট আমি মেনটেন করছি, একটা এক্সেল সিটে আমার একটা ডিটেলস আছে, সেম এক্সেল সিটে ওই ডিটেলসটা আমি এবার রাখলাম। এরকম করতে করতে অনেকগুলো সিটে আমি ওরকম রেখেছি। তো একটাই চেঞ্জ করতে গেলে আমাকে ম্যানুয়ালি বসে বসে মাল্টিপল সব ফাইলগুলোকে চেঞ্জ করতে হবে। বাই দি চান্স এবার যদি ভুলে যায় বা অন্য কোনো প্রোগ্রামার চলে আসে, হায়ার করে দেয়, যার যে ডেটাবেস ডিজাইনার বা ডেটাবেস যে ম্যানেজ করছে সে যদি চলে আসে, তা সে তো আর জানে না যে কতগুলো ফাইলে সেম ইয়েটা আছে, তখন কিন্তু সে বাকিগুলো করে দেবে। একটা ফাইলে চেঞ্জ করলো, বাকিগুলো তো সেমই রয়ে গেল, তার ফলে কি হয়ে গেল, ইনকনসিস্টেন্সি চলে এলো। নাও এবারে বলছে যে ডিফিকাল্ট ডেটা অ্যাক্সেস। সাপোজ ওই কথাটা বললাম যে কিভাবে ডেটা অ্যাক্সেসে হেল্প করে ডেটাবেস। না ফার্স্ট থিং হচ্ছে যে ফাইলে যদি আমি ডেটা রাখি, বিভিন্ন ইউজারের কিন্তু বিভিন্ন রিকোয়ারমেন্ট হতে পারে। লাইক সে একটা ফুল স্লিভ শার্ট চাই এবং সেটা রেড কালারের হতে হবে।
তো সেটার জন্য একটা আলাদা আমাদেরকে প্রোগ্রাম বানাতে হবে। সেকেন্ড থিং, যদি আমাদের অন্য আরেকটা ইউজারের আরেকটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট, তার মানে ভাবুন সব যখন মানে মাল্টিপল ইউজার থাকবে না, মাল্টিপল ইউজারের মাল্টিপল রিকোয়ারমেন্ট হবে, তো মাল্টিপল রিকোয়ারমেন্টের জন্য আমাদেরকে আলাদা আলাদা সেট অফ প্রোগ্রাম লিখতে হবে। তো যার ফলে ডেটা অ্যাক্সেসটাও কিন্তু ফাইল সিস্টেমের ক্ষেত্রে খুবই একটা টাফ ব্যাপার হয়ে যায়, সেটা বোথ প্রোগ্রামারের ক্ষেত্রেও আর একটা ইউজার তো আর ফাইল তো অ্যাক্সেস করবে না, মানে যারা কাজ করছে ডেটাবেসটাকে, মানে যারা এইসব জায়গায়, তাদের কাছে কিন্তু একটা পুরো খুব বাজেভাবে তারা ফেঁসে যাবে। থার্ড হচ্ছে ডেটা আইসোলেশন। ডেটা আইসোলেশন মানে হচ্ছে খুব আগে একটা কোম্পানি হয়তো তৈরি হয়েছে আমার, লাইক আমার কোম্পানিটা 2004-এ তৈরি হয়েছে, তখন হয়তো এইসব ডকেক্স থাকেনি বা এক্সেল এসএক্স থাকেনি, তখন আলাদা ফাইল ফরম্যাটে সেভ হতো। তো এখন এসে সেটা এক্সেল এসএক্স, মানে মাল্টি ফাইল টাইপস গুলো আলাদা আলাদা টাইপে আছে, মানে একটা ফাইলস আছে এক্সএলএস আর একটা ফাইল আছে এক্সএলএসএক্স। তো এই দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা মেকানিজম দিয়ে আমাকে সেট অফ প্রোগ্রাম বানাতে হবে, যার ফলে সেটা কিন্তু আমরা তার ফলে আমরা ডেটাটাকে এক্সেস করতে পারবো। তো ফাইল টাইপসের এই ধরনের ঝামেলাটাকে আমরা বলবো ডেটা আইসোলেশন। ইন্টিগ্রিটি প্রবলেম বলতে আমরা যেটাকে বলবো, ইন্টিগ্রিটি মানে কি না, ইন্টিগ্রিটি মানে হচ্ছে সাম টাইপ অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে বাংলা ভাষায় যেটাকে আমরা বাধা বলি, যেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে পড়বো, যে নট নাল কনস্ট্যান্ট হয়, নাল কনস্ট্যান্ট, এই যে ব্যাপারগুলো, যে কোনো ভ্যালুকে আমরা নট নাল ছাড়তে পারবো না। মানে কি, এখানে আমি একটা জিনিস দিচ্ছি, বা আমি একটা এটিএম এ গেছি, সেই এটিএম এ যখন আমি কোনো পিন দিচ্ছি বা সামথিং, এটিএম এ কোনো অ্যামাউন্ট লিখছি, অ্যামাউন্টটা কি কোনোদিনও নেগেটিভে আমরা লিখতে পারবো না। কেন না, সেখানে একটা কনস্ট্যান্ট মেকানিজম দেওয়া আছে বা একটা ইন্টিগ্রিটি মেকানিজম ইউজ করেছে তারা। তো ফাইল সিস্টেমে এই ধরনের ইন্টিগ্রিটি মেকানিজম বা ইন্টিগ্রিটি মেকানিজম তৈরি করতে গেলে কিন্তু অনেক ঝামেলা, ফাইল সিস্টেমে করা মুশকিল, এবং সেটা কিন্তু ডেটাবেস খুব কনভিনিয়েন্ট ভাবে এবং খুব সহজভাবে সেটাকে সেই সার্ভিসটাকে দিয়ে দেয়, যার ফলে কিন্তু ডেটাবেস এতটাই পপুলার। নেক্সট হচ্ছে অ্যাটমিসিটি প্রবলেম। এই যে অ্যাটমিসিটি প্রবলেম ব্যাপারটা, এটা খুব মজাদার, এবং অ্যাটমিসিটি প্রবলেম কিন্তু ট্রানজ্যাকশনে হয়ে থাকে। সাপোজ এখানে ইউজার এ আছে এবং এখানে ইউজার বি আছে। ইউজার এ এর কাছে 5,000 টাকা আছে, এবং এই 5,000 টাকা থেকে ইউজার এ ইউজার বি কে 2,000 টাকা পাঠাতে চায়। ইউজার এ এখান থেকে ইউজার বি কে 2,000 টাকা দিল, যার ফলে কি হচ্ছে না, মানে টেকনিক্যালি কি হওয়া দরকার, এখান থেকে এটা 5,000 কেটে কি হয়ে যাবে, 3,000 হয়ে যাবে। এটা এই 2,000টা এখানে আপডেট হয়ে যাবে এর কাছে, এই অ্যাকাউন্টে, ইউজার বি এর অ্যাকাউন্টে। নাও যদি এই জায়গাতে এসে একটা পেমেন্ট ফেল হয়, কেননা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তো আমাদের এরর আসতেই পারে, আমরা যখনই কোনো কাজ করি এরর আসাটাই, এরর অনেক টাইমই আসে, সামহাউ এরর চলে এলো, তখন যদি এর কাছ থেকে কেটে নেয় টাকাটা আর ওর কাছেও গেল না, তাহলে তো একটা গড়বড় হয়ে গেল না বিষয়টা। তো সেইটার জন্য কি করতে হবে আমাদেরকে, একটা এই জিনিসটাকে আমরা বলবো অ্যাটমিসিটি, ঠিক আছে, যে যদি কোনো ফেলিয়ার হয় তো প্রিভিয়াস স্টেটে সেটাকে রোল ব্যাক করতে হবে। এই ব্যাপারটাকে আমরা ট্রানজ্যাকশনে পড়বো। ট্রানজ্যাকশন আমি একটা ডিটেলে আলোচনা করব নেক্সট নেক্সট কিছু ভিডিও পরে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বলবো অ্যাটমিসিটি প্রবলেম। আফটার দ্যাট হচ্ছে কনকারেন্ট এক্সেস অ্যানামলি। না, কনকারেন্ট এক্সেস অ্যানামলিটাও আমি বেশ কিছু একটা ভালো এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করবো যে কনকারেন্ট এক্সেস অ্যানামলি জিনিসটা কি। নাও আমি যেটা বলেছিলাম যে সাপোজ একটা টি শার্ট আছে বা সাপোজ একটা জিন্স আছে, জিন্সটার দাম হচ্ছে 1,000 টাকা। সেই জিন্সটা আমি এখানে লিখছি, এই জিন্সটা আছে, জিন্সটার দাম হচ্ছে 1,000 টাকা। এবারে এখানে ইউজার এ বসে আছে, ইউজার বি বসে আছে। এবারে কনকারেন্ট এক্সেস ব্যাপারটা আমি যদি বলি, তাহলে আমরা বাই চান্স যদি তোমরা ওএস পড়েছো বা অপারেটিং সিস্টেমে যদি ওই মিউচুয়াল এক্সক্লুশন পড়েছো, তো সিমিলার টাইপ অফ জিনিসটা কনকারেন্ট এক্সেস মানে মিউচুয়াল এক্সক্লুশনে কি বলে, মানে একটা প্রসেস যখন সেটা ওয়ার্ক করে তখন আদার প্রসেস সেটাকে ইন্টারাপ্ট করবে না, ওই প্রসেসটা কমপ্লিট হবে, তারপর আবার আদার প্রসেস কাজ করবে। এটাই হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন সহজ ভাষায়। সেম ব্যাপার হচ্ছে ইউজার এ আর ইউজার বি। এবারে ইউজার এ আর ইউজার বি কে যদি আমি সমানভাবে বা কনকারেন্ট ভাবে আমি এই জায়গাতে এক্সেসটা দিয়ে দিই, সাপোজ ইউজার এও সেম টাইমে ঢুকছে, ইউজার বিও সেম টাইমে ঢুকছে, দুজনেরই পেমেন্ট সাকসেস হয়ে যাচ্ছে, দুজনেরই কি হয়ে যাচ্ছে, পেমেন্ট সাকসেস হয়ে যাচ্ছে। এও পেমেন্ট করে দিয়েছে, এও পেমেন্ট করে দিয়েছে।
এরপরে কেসটা হচ্ছে যে জিন্সের ধরো স্টক একটাই আছে, যে ফ্যাক্টরিতে বসে আছে যে ম্যানেজার, তার কাছে স্টক তো একটাই, কিন্তু এক্সেসটা কে করছে না, দুজনকে যদি আমি কনকারেন্ট এক্সেস দিয়েছি, তো ওই একটা জিনিসের উপরে এও পেমেন্ট করে দিয়েছে, সেও পেমেন্ট করে দিয়েছে, একসাথে ঢুকেছে বলে। তো এই জিনিসটাকে আমরা বলবো কনকারেন্ট এক্সেস। তাহলে তাহলে এর ফলে কি হচ্ছে না, এর ফলে ইউজার এও সেম, তাহলে তো এখানে যে ফ্যাক্টরি ম্যানেজার তার তো পুরো হয়ে যাবে, কারণ সে তো আর দুটো ইয়ে দিতে পারবে, জিনিস দিতে পারবে, কারণ তার কাছে একটা স্টকই আছে, কিন্তু কি না পেমেন্ট দুজন করে দিয়েছে। আরেকটা আমি এক্সাম্পল দেবো, ইজি এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে এটা, যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা। মানে আমরা যদি সাপোজ 25,000 টাকা আমার কাছে আছে, আমার কাছে 25,000 টাকা আছে, এরপরে ইউজার এও আমাকে, বা ইউজার এ তে একটা ব্যাংক আর একটা ইউজার বি ব্যাংক, ঠিক আছে, এবারে ইউজার এ আমাকে 5,000 টাকা পাঠাচ্ছে, ইউজার বিও আমাকে সেম টাইমে যদি 5,000 টাকা পাঠিয়ে দেয়, মানে আমরা যদি এই এক্সেসটার উপরে কনকারেন্ট এক্সেস চালিয়ে দিই, তাহলে কি হবে না, তাহলে এমনটাই হবে যে 5,000 টাকা ইউজার এ একসাথে দেবে, তাহলে ফার্স্টে ইউজার এ যদি রিড করে, ইউজারে রিড করছে যে কত টাকা আছে, 25,000 টাকা, তাহলে কত অ্যাড করছে, মানে আমি দুজনের কাছ থেকে 5,000 করে পাবো, তাহলে 5,000 5,000 আমার 10,000 টাকা এন্ট্রি হওয়ার কথা, আমার হওয়ার কথা কত, 35,000 টাকা। বাট ফার্স্টে আমি যদি দুটোকে কনকারেন্ট এক্সেস দিয়ে দিই, তাহলে ফার্স্ট ইউজারে কি দেখছে যে 25,000 টাকা আছে, তাহলে 5,000 টাকা অ্যাড করলে কত হচ্ছে, 30,000 টাকা। আর সেম টাইমেও কিন্তু আমি বললাম যে সেম টাইমে ইউজার বিও দেখছে, ইউজার বিও তখন কত দেখছে, সেম টাইমে 25,000 টাকাই দেখছে, তো সেই কত টাকা দিচ্ছে, 5,000 টাকা, তাহলে আপডেট করলে সেই 30,000 টাকাই পড়ে থাকছে, তার মানে আপনার হয়ে যাচ্ছে 5,000 টাকা লস। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বলবো কনকারেন্ট এক্সেস। তো আমাদেরকে কনকারেন্ট এক্সেস দেওয়া কিন্তু খুব, এই যে এই ধরনের মেকানিজম কিন্তু ফাইল সিস্টেমে দেওয়া খুবই টাফ ব্যাপার, যেটা কিনা ডেটাবেস খুবই ইজিলি এবং খুবই সিকিউরলি আমাদেরকে দিয়ে থাকে। সেকেন্ড হচ্ছে নেক্সট হচ্ছে সিকিউরিটি প্রবলেমস। নাও সিকিউরিটি প্রবলেমসটাও সেম, ফাইল সিস্টেমের থেকে ডেটাবেসে অনেক সিকিউরিটি মেকানিজম ইমপ্রুভ থাকে। এতক্ষণ আমরা অনেকটাই বুঝে গেছি যে কি কিভাবে সিকিউর করে, লাইক ট্রানজেকশন অনেক হেল্প করে, আর অনেক ধরনের হতে পারে। এবারে ডেটাবেসের তো ফাইল আমরা ডিরেক্ট কোনো ফাইল থাকে না, জাস্ট আমরা কোয়ারি লিখে সেগুলোকে আমরা অ্যাক্সেস করি। বাট কোনো একটা বাচ্চার খেলতে মন গেল, আমার একটা বিভিন্ন ফাইলে যে অনেক ডিটেল ইনফরমেশন স্টোর আছে, সে ফাইলে আমরা ইয়ে করে দিলাম, সে এবারে কি করলো না, সে এলো গেম খেলতে চাইছে, গেমের জন্য স্পেস নেই, আপনার ওই ইম্পর্টেন্ট যে ফাইলটা সেটাকে ডিলিট করে দিল, আপনার সিকিউরিটি কোথায় গেল? তো সিকিউরিটি এভাবেই চলে গেল, মানে আপনার ওই ফাইলটা কোনো সিকিউর না, ডিলিট করে দিল, ফিরে তো আর পাওয়া যাবে না। তো সেম ক্ষেত্রে রিসাইকেল বিনের ব্যাপারটা আলাদা, সেখানে আমি যাচ্ছি না, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এটা, যে যদি ইয়ে করে দেয়, যে ডিলিট করে, তো এটা কিন্তু খুব একটা সিকিউর না। কিন্তু ডেটাবেসে কিন্তু আমরা জাস্ট ওরকম কোনো ফাইলের কোনো ব্যাপার নেই, জাস্ট আমরা কিছু কোয়ারি লিখে ডেটা অ্যাক্সেস বা ইয়ে করতে পারি। তো এগুলোই হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ ফাইল সিস্টেমের, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভান্টেজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে এই যে এই জিনিসগুলো, এই সার্ভিসগুলোকে দেয় বলে আজকে ডেটাবেস এতটা পপুলার। এবং যে কোনো জিনিস আমরা স্টোর করতে গেলে, বা টেক ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি, ক্লোদিং ইন্ডাস্ট্রি, ই কমার্স ইন্ডাস্ট্রি, যা যা ইন্ডাস্ট্রিতে আছে, তারা কোনো জিনিসকে স্টোর করার জন্য ডেটাবেসকেই কেন প্রিফার করে, জাস্ট বিকজ এই কারণগুলোর জন্য। এই কারণগুলো যদি এই ভালো ভালো সার্ভিস প্রোভাইড করে, যেটাতে কিনা ফাইল সিস্টেম আমাদেরকে ইমপ্লিমেন্ট করাটা অনেকটা চাপের, তো সেটা কিন্তু খুব সহজেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইয়েটা দিয়ে দেয়। তো আশা করি এই জিনিসটা না খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে, যে কেন আমরা ডিবিএমএস ইউজ করব, আর কি কি কারণ, আর কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে একটা ফাইল সিস্টেমের মধ্যে। নাও আমাদের, তাহলে আমি এখানে একটা ছবিটার মধ্যে বোঝাই যাচ্ছে যে ফাইল সিস্টেম কাট অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রাইট। তো আমরা বলতেই পারি যে এবার থেকে আমরা ফাইল সিস্টেমের জায়গায় যখন আমরা কোনো বড় প্রজেক্টে বা প্রজেক্টে কাজ করব, তো আমাদেরকে ডেফিনেটলি ডেটাবেসেই স্টোর করতে হবে যে কোনো জিনিস। দেন থার্ড ইয়ে হচ্ছে যে এই যে ব্যাপারটা আমরা এটা করলাম, এবারে আমাদেরকে লাস্ট ইয়ে আছে যে RDBMS অ্যান্ড সাম টার্মিনোলজিস। আমাদেরকে কিছু RDBMS জিনিসটা জানবো, যে রিলেশনাল ডেটাবেস জিনিসটা কি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তার বেশ কিছু টার্মিনোলজি আছে, সেগুলো আমরা বেশ কিছু দেখে নেবো যে জিনিসটা কি হচ্ছে। না ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে যে হোয়াট ইজ RDBMS। RDBMS মানে হলো যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। RDBMS means relational
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নাও ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে তো আমরা সবাই জানলাম এতক্ষণ ধরে। নাও এদের ব্যাপারটা রিলেশনাল ব্যাপারটার মানে কি না, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস আর দোজ টাইপ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম where data stored in relation format. Relation means tabular format. Tabular means table, যেখানে আমরা কি করি ডেটাগুলোকে টেবিলের ফর্মে স্টোর করি। ঠিক আছে, এবার টেবিল বলতে আমরা কি বুঝি? কালেকশন অফ or combination of rows and columns. Combination of rows and columns. রোজ অ্যান্ড কলামস এর কালেকশন। সো এখানে আমরা রোজকে ডেটাবেসের টার্মিনোলজিতে আমরা কি বলবো? টাপল বা রেকর্ড। টাপল বা রেকর্ডের মধ্যে কিছু একটা বলা যেতে পারে। কলামকে আমরা কি বলবো? কলামকে আমরা বলবো অ্যাট্রিবিউট অথবা ফিল্ডস। তো এতদিন আমরা টেবিলের যে ইয়েটা জেনেছিলাম যে রোজ অ্যান্ড কলামস দিয়ে কম্বিনেশনে একটা টেবিল তৈরি হয়। তো আজকে ডেটাবেসের টার্মিনোলজিতে রো আর কলামকে আমরা কি বলি? রোকে বলি আমরা টাপল অ্যান্ড কলামকে বলি অ্যাট্রিবিউটস বা ফিল্ডস। তাহলে আমি এখানে একটা টেবিল এখানে ড্র করব বাকি জিনিস টার্মিনোলজিগুলোকে বোঝানোর জন্য। জাস্ট লাইক দ্যাট আমি এখানে একটা স্টুডেন্ট টেবিল বানাচ্ছি, স্টুডেন্টের টেবিল বানাচ্ছি। স্টুডেন্টের কি কি থাকতে পারে ইনফরমেশন? এস আইডি হতে পারে, এস নেম হতে পারে, এস জিপিএ হতে পারে, সেকশন হতে পারে। এস আইডি সাপোজ 1 2 3 4 5, এস নেম এ বি সি ডি ই, এস জিপিএ সামথিং 8 9 10 7 6, section something A F D E C। এই এটা ধরে নাও একটা স্টুডেন্ট টেবিল। এই স্টুডেন্ট টেবিলের মধ্যে এই যে এগুলো জিনিস, এই যে জিনিসগুলোকে আমরা কি বলবো? এই জিনিসগুলোকে আমরা বলবো অ্যাট্রিবিউট, আর এই জিনিসগুলোকে আমরা বলবো টাপল। নাও আমাদের এই জায়গা থেকে একটা কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে ডিগ্রি আর কার্ডিনালিটি। নাও এই টেবিল দেখে আমাকে বলতে হবে যে হোয়াট ইজ ডিগ্রি অ্যান্ড হোয়াট ইজ কার্ডিনালিটি। নাও ডিগ্রি, যার অপর নামকে আমরা অ্যারিটি বলতে পারি। ঠিক আছে, ডিগ্রির অপর নাম অ্যারিটি এবং কার্ডিনালিটিকে কার্ডিনালিটি বলবো। নাও কার্ডিনালিটি মানে হচ্ছে দ্য নাম্বার অফ টাপলস। নাম্বার অফ টাপলসকে আমরা কি বলবো? কার্ডিনালিটি। নাও তাহলে আমরা পাশের টেবিলটা দেখে ক্যালকুলেট করব যে এটার স্টুডেন্ট টেবিলের কার্ডিনালিটি কত। তাহলে আমরা গুনে নেব কটা আমাদের টাপেল আছে। 1 2 3 4 5, 5টা টাপেল আছে। তার মানে আমাদের কার্ডিনালিটি কত? কার্ডিনালিটি ইকুয়ালস টু 5। আর ডিগ্রি মানে হচ্ছে অ্যারিটি। অ্যারিটি মানে হচ্ছে কটা আছে এখানে? 1 2 3 4, 4টা। তার মানে এখানে আমরা ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 4। তার মানে আমরা সিম্পলি বুঝতে পারলাম 3-4টে কনসেপ্ট শিখলাম এখান থেকে। ফার্স্ট টাপেল কি জিনিস, সেকেন্ড হচ্ছে অ্যাট্রিবিউট কি জিনিস, থার্ড কি হচ্ছে আমাদের ডিগ্রি কাকে বলবো, কার্ডিনালিটি কাকে বলবো। তো এই এতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলো জানতে পেরেছি। নেক্সট আমরা বলবো যে রিলেশনাল কি আমরা বলবো, স্কিমা কাকে বলবো। স্কিমাটাও কিন্তু RDBMS এর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, স্কিমা আমরা যখন করব তো স্কিমাটাও আমাদেরকে এখানে জানতে হবে। নাও যদি কোয়েশ্চেন হয় যে হোয়াট ইজ রিলেশনাল স্কিমা, খুবই প্লেসমেন্টের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ রিলেশনাল স্কিমা? স্কিমা বলতে আমরা এখানে ওভারঅল ডেটাবেস ডিজাইনটাকে বলবো। ওভারঅল ডেটাবেস ডিজাইনকে আমরা বলবো রিলেশনাল স্কিমা। এরপরে এই রিলেশনাল স্কিমার লেখারও কিছু নিয়ম রয়েছে। লাইক এটা যদি আমার স্টুডেন্ট নেম হয় তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে? যে স্টুডেন্ট, আমরা আগে টেবিলের নেমটা দিয়ে দেবো। এখানে তো সব আমি ছোট হাতের লিখেছি, তো এখানে সবকিছু ছোট হাতেরই হবে। স্টুডেন্টের মধ্যে আমাদেরকে এরপরে দেখতে হবে যে কি কি আছে হেডিং এ।
এই জিনিসটাকে না, স্কিমাটাকে আমরা আরো দুভাবেও বলতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে টেবিল অ্যাবস্ট্রাকশন, দুটো নাম হয়, একটা হচ্ছে রিলেশনাল স্কিমা, দেন হচ্ছে টেবিল অ্যাবস্ট্রাকশন, অথবা আমরা বলতে পারি হেডিং, টেবিল হেডিং। এখানে হেডিং কি কি আছে? এসআইডি, এস নেম, এসজিপি, এস সেকশন। তো আমরা এখানে এসআইডিটাকে নাম্বার দিতে পারি কমা দিয়ে, এস নেমটাকে স্ট্রিং দিতে পারি। এরকম করে করে আমরা কিন্তু স্পেসিফাই করব আমাদের স্কিমাটাকে, এরকম ডট ডট করে বাকিগুলো আমরা দিয়ে দেবো আপ টু সেকশন পর্যন্ত। তো এই জিনিসটাকে আমরা বলবো রিলেশনাল স্কিমা। আর আরেকটা যেটা জিনিস হয় ডোমেন। ডোমেন মানে হচ্ছে সেট অফ ভ্যালিড ডেটা। নাও সেট অফ ভ্যালিড ডেটা আমরা কাকে বলবো? লাইক রোল নাম্বারকে আমরা ইন্টিজার বা নাম্বার দিয়ে ডিফাইন করি, তো রোল নাম্বারের ক্ষেত্রে নাম্বারটা হয়ে যায় কি না একটা ভ্যালিড ডেটা, ঠিক আছে। আরেকটা যেটা জিনিস হয় সেটা হয় রিলেশনাল ইনস্ট্যান্স। আমি অনেকগুলো কনসেপ্টই বললাম এবং এগুলোকে আমি আবার ভিডিওর লাস্টে সামারাইজ করে দেবো যে আমরা আজকে কি কি শিখলাম, ঠিক আছে। তো নোটসের জন্য আমি একটা পিডিএফ দিয়ে দেবো। আমি বেশ কিছু শর্ট নোটস বানিয়েছি এই ইয়েটার জন্য, তো সেই শর্ট নোটস গুলো আমি একটা ড্রাইভ ফরম্যাটে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যাক্সেস করে নিও। আর নেক্সট কনসেপ্ট আমাদের হচ্ছে যে ইনস্ট্যান্স। হোয়াট ইজ রিলেশনাল ইনস্ট্যান্স? আমি একটু বোর্ডটা মুছে নিই। রিলেশনাল ইনস্ট্যান্স জিনিসটা কি? রিলেশনাল ইনস্ট্যান্স মানে হচ্ছে সেট অফ অল রেকর্ডস ইন আ পার্টিকুলার মোমেন্ট। একটা পার্টিকুলার মোমেন্টে সেট অফ অল রেকর্ড। সাপোজ এই যে টেবিলটাই ধরো, এই টেবিলে সাপোজ 1000টা ডেটা আছে, 1000 সংখ্যক ডেটা আছে। তার মধ্যে আমি এখন পার্টিকুলার মোমেন্টে কটা ডেটা কি দেখতে পাচ্ছি, পুরো স্ন্যাপশট কিটা আমার আসছে এখানে 5টা ডেটা। তো আমার এই পার্টিকুলার মোমেন্টের জন্য এই 5টা ডেটা হয়ে যাবে যে পার্টিকুলার ইনস্ট্যান্স, ঠিক আছে। আমার যে স্টেটে এখন দাঁড়িয়ে আছে সেই স্টেটে দাঁড়িয়ে মোটামুটি 1 2 3 4 5 এইটা হয়ে যাচ্ছে আমার আপাতত ইনস্ট্যান্স। এই ইনস্ট্যান্স কিন্তু চেঞ্জ হতে পারে, পরবর্তী সময় হয়তো এই ডাটাগুলো অন্যগুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো ইনস্ট্যান্স চেঞ্জ হয়। তো পার্টিকুলার মোমেন্টে সেট অফ অল রেকর্ড, আমি এগুলো সব আমার নোটসে লিখে রেখেছি, তো নোটস সবাই অ্যাক্সেস করে নিও। সেট অফ অল রেকর্ডস ইন আ পার্টিকুলার মোমেন্ট। তো এই হচ্ছে ওভারঅল একটা বেসিক কিছু টার্মিনোলজি ছিল। তাহলে আমরা আরডিবিএমএস এর মধ্যে আপাতত কি কি জানলাম সেটা আমরা একটু সামারাইজ করে নিই, এবং এখানে কিছু বুলেট পয়েন্টও আমি দিয়ে দিচ্ছি, যার ফলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে আমরা আরডিবিএমএস এ কি কি জানলাম আজকে। এবং তার সাথে সাথে আমি বেশ কিছু জিনিস বলেও দিচ্ছি এই পয়েন্টগুলো লিখে। যেমন প্রথমে আমরা জানলাম যে হোয়াট ইজ আরডিবিএমএস। আরডিবিএমএস বলতে আমরা কি বুঝলাম, যে এমন কোন ডিবিএমএস যে ডিবিএমএসটা কি না কি থাকে, যে যেখানে কিনা ডেটাগুলো আরডিবিএমএস এর ডেটাগুলো কি সে টেবিউলার ফরম্যাটে বা অ্যাজ আ টেবিল স্টোর থাকে। আর টেবিল মানে কি? টেবিল মানে হচ্ছে কম্বিনেশন অফ রো অ্যান্ড কলাম। নাও ডেটাবেসের টার্মিনোলজিতে আরডিবিএমএসটা আমরা পড়লাম। আরডিবিএমএস এর পর আমরা কি পড়লাম? আরডিবিএমএস জানার পর আমরা পড়লাম যে টাপল কি আর কি অ্যাট্রিবিউট কি, যেটা কি আমরা ইয়েতে রো আর কলাম বলি, টেবিলে যেটা আমরা এক্সেলে বলি যে রো আর কলাম, সেটাকে আমরা ডেটাবেসে কি বলি? রোকে বলবো টাপল এন্ড অ্যাট্রিবিউটকে বলবো কলাম। তো এটাই হচ্ছে মেইন জিনিস, আর কিছুই নয়। আফটার দ্যাট কি শিখলাম? স্কিমা শিখলাম, ঠিক আছে। স্কিমা বলতে আমরা জানলাম যে লজিক্যাল ডিজাইন, যেটা আমাদের যে যখন আমরা কোনো ডেটাবেস ডিজাইন করব তার যে লজিক্যাল ডিজাইন হয় সেই ওভারঅল ডিজাইন হয়, সেই ওভারঅল ডিজাইনটাকে আমরা স্কিমা বলবো অ্যাকচুয়ালি। স্কিমা লেখার নিয়ম আমরা শিখলাম। ফার্স্টে আমাদেরকে কি দিতে হয়? টেবিলের নেম দিতে হয়। আমি আবার স্পেসিফাই করে দিচ্ছি, টেবিলের নেম লিখে তার মধ্যে ফার্স্ট অ্যাট্রিবিউট লিখতে হয় এবং তার ডেটা টাইপ লিখতে হয়। তারপর কমা দিয়ে যতগুলো n নাম্বার অফ যদি অ্যাট্রিবিউট থাকে তো সেই n নাম্বার অফ অ্যাট্রিবিউট এখানে লিখতে হবে এবং তার অ্যাকর্ডিং যে ডেটা টাইপ হয় সেগুলো মেনশন করে দিতে হবে।
এটা হচ্ছে প্রপার স্কিমা লেখার স্ট্রাকচার। নেক্সট হচ্ছে আমরা কি কি জানলাম, এই টাপেল অ্যান্ড অ্যাট্রিবিউটস এর বেসিসে আমরা পড়লাম যে ডিগ্রি বা অ্যারিটি কি, ডিগ্রি অর অ্যারিটি। আফটার দ্যাট কার্ডিনালিটি কি, নেক্সট হচ্ছে ইনস্ট্যান্স কাকে বলবো, আর আমরা জানবো যে ডোমেন কি। সো এই যে জিনিসগুলো আমরা RDBMS এর নতুন নতুন শিখলাম, এবং এগুলোই কিন্তু বেসিক টার্মিনোলজি। আমরা যখন RDBMS করছি এর পরবর্তী টাইমে অনেক ধরনের ডেটাবেসের মডেল হয়, সেগুলো আমরা ডিসকাস করব। ডেটাবেসের ডিফারেন্ট টাইপ অফ ইউজার হয়, সেই নেভ ইউজার আছে, আরো যে যারা আর কি অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করে সেই ইউজার আছে। তো সব ধরনের ইউজারদের ব্যাপারে আমরা জানবো। আর নেক্সট ডেটা মডেল সম্পর্কে, যারা ডেটাবেস মডেল যেগুলো আছে, রিলেশনাল মডেল হলো, এন্টিটি রিলেশনশিপ মডেল আছে, এই সব ধরনের মডেলগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো এক এক করে। তো এই ছিল মোটামুটি RDBMS এর বেসিক কিছু টার্মিনোলজি, যা দিয়ে আমরা ইজিলি করতে পারলাম, যে বেসিক কিছু আমাদের ক্লিয়ার হলো যে RDBMS এ কিভাবে ডেটা স্টোর থাকে, RDBMS এর রোকে কি বলে, কলামকে কি বলে, ডিগ্রি কিভাবে বার করব, কার্ডিনালিটি কিভাবে বার করব, ডোমেন কি, ইনস্ট্যান্স কি, এই সমস্ত সব জিনিসপত্রগুলো আমরা জানলাম। আর বেসিক কিছু ডেটাবেস ম্যানেজমেন্ট, যেগুলো আমি আজকেই বলেছিলাম যে আজকে সবে ইন্ট্রোডাকশন ভিডিও থাকবে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, তো সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে বেসিক কনসেপ্ট হয়, সেই বেসিক কনসেপ্টগুলো কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর তার সাথে সাথে গোল ব্যাপারটা আছে, গোল কি আমাদের ডেটাবেসকে ডিজাইন করার জন্য, সেটাও আমি ডিসকাস করলাম। ডেটাবেস অ্যাপ্লিকেশন বলতে আমাদের যে ব্যাপারগুলো হয় আর কি, কোথায় কোথায় আমরা ইউজ করব ডেটাবেসটা, এই যে জিনিসপত্রগুলো আমি যেগুলো ডিটেইলে লিখলাম, যে ফিনান্সের ক্ষেত্রে, রিজার্ভেশন সিস্টেমে, সব জায়গাতে ডেটাবেস ইউজ হয় সেইটা। নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ ফাইল সিস্টেম, খুব ভালোভাবেই এবং খুব রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি ডিসঅ্যাডভান্টেজ অফ ফাইল সিস্টেম। আর ডিসঅ্যাডভান্টেজ অফ ফাইল সিস্টেম যদি জেনে যাই, তো অটোমেটিকলি আমরা অ্যাডভান্টেজেস অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা হোয়াই উই ইউজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই কোশ্চেনের অ্যান্সারটাও আমরা কিন্তু পেয়ে যাব। অ্যান্ড অবভিয়াসলি আমি একটু আগে লিখে মার্ক করলাম যে RDBMS আর তার কিছু বেসিক টার্মিনোলজি। তো আজকের ভিডিওতে এই ডিটেল আলোচনাটাই আমি এখানে করলাম, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি আবার ইন ডিটেলে বাকি যে জিনিসপত্রগুলো আছে, এন্টিটি রিলেশনশিপ মডেল বা যে সমস্ত মডেলগুলো আছে, সেগুলো আমি আবার ডিসকাস করব, যেগুলো কিনা প্লেসমেন্ট বা কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও রিলেটেড যে কোনো ধরনের ডাউট কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ব্যাপারটা হচ্ছে যে পরবর্তী ক্লাসগুলোর জন্য যদি কোনো সাজেশন থেকে থাকে, তো সেটাও কমেন্টে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।